আসসালামু আলাইকুম বন্ধুরা, পাশ করির আজকের আয়োজনে আমি তরিকুল ইসলাম, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর। সো আমরা অতিরিক্ত কথা না বলে চলো আজকে পড়াশোনা শুরু করি। সো হিসাব বিজ্ঞান পরিচিতি আমাদের টপিক। হিসাব বিজ্ঞান আসলে কি? মানে আমরা ধরো কোনো না কোনো কাজ করি, প্রত্যেকদিন কোনো না কোনো কাজ করি, প্রত্যেকদিন কোনো না কোনো হিসাব করি, সেগুলো কি হিসাব বিজ্ঞান? বা মনে করো যে তোমার বাসায় তোমার আম্মু তোমাকে কোনো বাজার করতে দিল এবং বললো যে বাবা যা 5 কেজি আলু নিয়ে আয় বা 2 কেজি ডাল নিয়ে আয়। এখন সেখানে তুমি টাকা পয়সা দোকানদারকে টাকা দিলা, দোকানদার তোমাকে টাকা দিল, এটা কি হিসাব বিজ্ঞান? হিসাব বিজ্ঞান আসলে এইটা না। হিসাব বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে যে হিসাব করা হয় সেটাকে বলে হিসাব বিজ্ঞান। এটাকে অনেকে বলে যে, বা এটাকে বলা হয় বেসিক্যালি যে ইনফরমেশন সিস্টেম। তোমাকে হয়তো তোমার কোয়েশ্চেন আসতে পারে যে হিসাব বিজ্ঞানের ইংরেজি কি? ইনফরমেশন সিস্টেম। সো হিসাব বিজ্ঞান বেসিক্যালি আসলে কোত্থেকে শুরু হয়েছিল এটা যদি আমরা বলি, সেক্ষেত্রে বলা যায় যে হিসাব বিজ্ঞান 1494 সালে ইতালিতে এটার আসলে উৎপত্তিস্থল, বা এটা শুরুটা হয় ইতালিতে। ইতালীয় যে বিখ্যাত বিখ্যাত গণিতবিদ, এবং উনি একসাথে গণিতবিদ ছিলেন আবার ধর্মযাজকও ছিলেন। সো লুকা প্যাসিওলি, ওনার মাধ্যমে কিন্তু বেসিক্যালি হিসাব বিজ্ঞানের সূচনা হয়। এই যে দেখো, আমরা এখানে লুকা প্যাসিওলি নামটা দেখতে পাচ্ছি। সো আসলে এইটার একটা ফুল ফর্ম আছে। উনি যখন প্রথম এই বইটা লেখে, ওই বইটার নাম ছিল সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ওনার পুরো বইটার নাম কি? সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই ফুল মিনিংটাও কিন্তু অনেক সময় চলে আসে। তো আসলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা কি, বা বেসিক একটা ফান্ডামেন্টাল যে একটা, মানে আমরা বলি যে কোনো একটা বাড়ির ক্ষেত্রে তুমি যখন তোমার বাড়িটা তৈরি করো, সেক্ষেত্রে কি হয়, একটা ভিত থাকে। সেই ভিতটা তো কি থাকে, শক্ত যদি না হয়, পোক্ত যদি না হয়, তাহলে কিন্তু বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো হিসাব বিজ্ঞানের কিন্তু একটা শক্ত ভিত্তি আছে। সেই শক্ত ভিত্তিটা হচ্ছে ডাবল এন্ট্রি বা দুতরফা দাখিলা পদ্ধতি, বা ডেবিট ক্রেডিট আমরা যেটাকে সহজ ভাষায় চিনি। এইখানে যে হিসাব বিজ্ঞানের আসলে উদ্দেশ্যটা কি, মানে কোন উদ্দেশ্যে আমরা এটা করতেছি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আসলে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়। অর্থাৎ বছর শেষে, অর্থাৎ একটা বছর শেষে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কি রূপ, আর্থিক ফল, তুমি কি লাভে আসো নাকি লোকসানে আসো নাকি সমান সমান আসো, সেইটা আমরা জানতে পারি। এবং বলে যে আর্থিক, মানে এইটাই বেসিক্যালি আর্থিক অবস্থা। আমরা এটাকে বলতে হিসাব বিজ্ঞানকে বলে যে প্রাইমারি বা প্রাথমিক ধাপ। হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধাপ যে হিসাব, মানে লেনদেন শনাক্ত করা। বেসিক্যালি লেনদেন, কোনটা লেনদেন কিংবা কোনটা লেনদেন না। এখন আমি কিভাবে বুঝবো যে এইটা লেনদেন এটা লেনদেন না? ধরো তোমার বাসায় বলছে যে বাসা থেকে 200 টাকা দিছে, এই 200 টাকা দিয়া তুমি মনে করো কাঁচা বাজার নিয়ে আসবা। এইটা কি হিসাব বিজ্ঞান? না ভাইয়া, এটা হিসাব বিজ্ঞান না। কেননা হিসাব বিজ্ঞান তোমার বাসার কাজ করবে না, হিসাব বিজ্ঞান ব্যবসায়ের কাজ করে। যেহেতু ব্যবসায়ের কাজ করে এবং বাসার কাজ এবং ব্যবসার কাজ সেম জিনিস না, তো এই জন্য আমি এইটাকে বলতে পারি না যে এটা হিসাব বিজ্ঞানের অংশ। সুতরাং এটা বাদ। হিসাব বিজ্ঞান ওই বিষয়গুলো নিয়ে কাজ করে যেগুলো বেসিক্যালি তোমার অর্থ সংক্রান্ত, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে কার্য সম্পাদন করে, সেটাকেই সেই ক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানের প্রয়োগটা পেয়ে থাকি। এবার বলছে যে হিসাব বিজ্ঞান আসলে, হিসাব বিজ্ঞানের আমরা জানি যে কি বলছে যে ব্যবস্থা। হিসাব বিজ্ঞানের দুইটা আসলে ব্যবহারকারী আছে, দুই ধরনের ব্যবহারকারী আছে। সেটা যে অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ আমরা যেটাকে বলতেছি, আর একটা বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ কারা? মালিক, তারপরে ব্যবস্থাপক, এরা অভ্যন্তরীণ ব্যবস্থাপক বা অভ্যন্তরীণ আসলে ব্যবহারকারী। আর বহিস্থ ব্যবহারকারী কারা? বহিস্থ ব্যবহারকারী মনে করো যারা পাওনাদার বা দেনাদার, এরকম যারা থাকে, তারা বহিস্থ ব্যবহারকারী, বা যাদের থেকে তুমি সাধারণত ঋণ নিয়ে তোমার ব্যবসা পরিচালনা করতেছো, এদেরকেই হিসাব বিজ্ঞানের বহিস্থ ব্যবহারকারী বা বাইরের ব্যবহারকারী হিসেবে চিহ্নিত করা হয়। তো এখানে হিসাব বিজ্ঞানের আমরা যদি বলি যে হিসাব বিজ্ঞানে কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট একটা সমীকরণ আছে। সেই সমীকরণটা কি? এ ইকুয়ালস টু এল প্লাস ও ই। অর্থাৎ আমরা যদি বলি এ মানে আসলে জিনিসটাকে, এ অ্যাসেট এবং এল লায়াবিলিটিস, ও ই মানে ওনার্স ইকুইটি। তো এ বেসিক্যালি আমি যদি বলি যে আসলে হিসাব সমীকরণটার ফুল মিনিংটা কি, যদি বলছে সম্পদ, দায়, মালিকানা, সত্ত্ব, এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি অ্যাসেট, এ এস এস ই টি, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস এবং ও ই ওনার্স
ইকুইটি। সো এখানে অনেক হিজিবিজি লাগতে পারে, তো আমি আবার বলছি এ ইকুয়ালস টু এল প্লাস ই মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু হবে তত পরিমাণ, এক্স্যাক্টলি তত পরিমাণ তোমার দায় এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ তোমার মালিক অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যিনি পরিচালনা করেন বা পুরো ব্যবসাটা যার দ্বারা পরিচালিত হয়, যে সেই মালিকের মানে তার সম্পদ যতটুকু, তার নিজস্ব যে মূলধন যতটুকু, সেই মূলধন এবং দায়ের সমান হয় সম্পদ। আমরা হচ্ছে পরবর্তীতে যাই যে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতে পারে বেসিক্যালি চারটা উপাদান। কি কি? চারটা উপাদান। সেই চারটা উপাদান কি আসলে? সেই চারটা উপাদান হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন জিনিসটা আসলে কোত্থেকে আসছে? তুমি যখন ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে যাবা, তখন তো তোমার ভাই কারো না কারো থেকে তোমার অ্যাসেটটা বা মূলধনটা সংগ্রহ করতে হবে। তুমি তো ফাঁকা জায়গায় বা ধরো তুমি হচ্ছে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে, সাপোজ মনে করো যারা তোমরা ক্রিকেট প্রেমী, এখন তোমরা মনে করো যে দারুণ দারুণ ক্রিকেট ব্যাট কিনবা। এখন এটার জন্য অনেক বিখ্যাত বিখ্যাত ইয়া আছে না, যেখানে হচ্ছে শোরুম আছে, যেখানে হচ্ছে দারুণ দারুণ ব্যাট বিক্রি করা হয়। উনি কি শুরু করছে কোনো টাকা পয়সা ছাড়া? এটা সম্ভব? সম্ভব না। তার মানে ওনাকে কিন্তু কোনো না কোনো একটা, সেটা ঋণ করে হোক, সেটা পরিবার থেকে নেওয়া হোক, সেটা নিজস্ব নিজের টাকা থাকুক, সেই টোটাল তহবিল থেকে, সেই টোটাল তহবিলটা একসাথে হচ্ছে নিয়ে তাকে, কিন্তু ওটাকে আমরা পুঁজিও বলি, সেই পুঁজিটা নিয়েই কিন্তু তাকে ব্যবসাটা শুরু করতে হয়েছে। অর্থাৎ এটাই বেসিক্যালি হচ্ছে মূলধন। এরপর বলছে যে আয়, ব্যয়, উত্তোলন। তোমার প্রতিষ্ঠানে যদি ভাই আয় না থাকে, তুমি ব্যবসাটা কেন করতেছো? মানে ব্যবসার উদ্দেশ্যটা কি? ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। সো মুনাফা আর আয় একই জিনিস। সুতরাং তোমার ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য মুনাফা অর্জন বা আয় অর্জন করার জন্যই কিন্তু আমরা ব্যবসা পরিচালনা করি। সেই ক্ষেত্রে এটার হচ্ছে অন্য যে আরেকটা উপাদান, সেটা হচ্ছে আয়কে আমরা বলতেছি। এরপর হচ্ছে ব্যয়। ভাই তোমার ব্যবসা পরিচালনা করতে গেলে অনেক ধরনের ব্যয় হবে। মনে করো যে তোমার ব্যবসার ক্ষেত্রে মনে করো অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লায়েন্ট আসে, বা গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রেতা বিক্রেতা এরা আসে, এদেরকে নাস্তা করানো হয়, যেটাকে আমরা বলি আপ্যায়ন ব্যয়। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে ভিখারি আসে, তো ভিখারিকে কি আমি তাড়াই দিব? না, তাড়াই দিব না। তখন কিন্তু 2-4 টাকা হোক, 5 টাকা 10 টাকা দেওয়া হয়। এই টাকাটা কিন্তু আমার তহবিল থেকেই যাইতেছে। সো আমার তহবিল থেকে যখন টাকাটা যায়, তখন কিন্তু মানে আমি যেহেতু আমার হিসাব প্রত্যেক মাসে একটা হিসাব দিতে হচ্ছে, বা বছর শেষে আমাকে হিসাব দিতে হচ্ছে, তখন আমি যে ওই টাকাটাও কিন্তু আমাকে লিখে রাখতে হয়, অন্যথায় আমার হিসাব কিন্তু মিলবে না। আর হচ্ছে কি বলছে যে হচ্ছে উত্তোলন। উত্তোলনটা কি? উত্তোলন হচ্ছে মালিক তার মনে করো যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তো আমি আমার ব্যবসা মানে আমার ব্যক্তিগত কাজের জন্য আমি মনে করো যে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা নিলাম, যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমি পরিচালনা করি, তো আমি হচ্ছে আবার হচ্ছে কদিন পরে বা আগামী মাসে হচ্ছে এই টাকাটা আবার ফান্ডে জমা দিয়ে দেবো। সো আমি কিন্তু অলরেডি উত্তোলন করছি। উত্তোলন করার ফলে কি হয়েছে, আমার কিন্তু ক্যাশ লিকুইড কমে গেছে, নগদ টাকা কমে গেছে। উত্তোলন শুধু যে নগদ টাকাই হয় ব্যাপারটা এরকম না, উত্তোলনটা কিন্তু নগদ টাকা ছাড়াও হয়। যেমন ধরো আমার প্রয়োজন হয়েছে, আমার বাসায় একটা ফার্নিচার দরকার, সো আমার ফার্নিচারের ব্যবসা, আমি আমার বাসার জন্য এখান থেকে আমার ব্যবসা থেকে ফার্নিচার নিয়ে গেলাম। এই ক্ষেত্রে এটা উত্তোলন হিসেবেই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। আমরা যদি পরবর্তীতে একটু যাই, যে বলছে কি যে ব্যবসায়িক খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আসলে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি দুইটাই ঘটে। আমি যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে মনে করো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হচ্ছে কি হয়েছে যে এই মুহূর্তে 5 লাখ টাকা দরকার, তো আমি কি করলাম, আমার বাসা থেকে 5 লাখ টাকা নিয়ে আসলাম। তার মানে আমার ব্যবসা, এটা কিন্তু আমার ব্যবসার না, আমার বাসার টাকা, আমার ব্যক্তিগত টাকা, অর্থাৎ মালিকের টাকা। সেই মালিকের টাকা যখন ব্যবসায় অন্তর্ভুক্ত করছে, তখন কিন্তু আমার মালিকানা সত্ত্ব বাড়ছে। আমার এই মালিকানা সত্ত্ব হ্রাসও পায়। কিভাবে হ্রাস পায়? সেটা হচ্ছে আমি যখন উত্তোলন করছি, এর ফলে কি হয়েছে, আমার কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। কারণ আমি মনে করো 50,000 টাকা, যেটা বললাম যে 50,000 টাকার মনে করো আমি হচ্ছে যে আসবাবপত্র নিছি, বা একটা ফ্রিজ নিছি, অথবা হচ্ছে মনে করো যে টেলিভিশন নিছি। সো এইটার তো একটা আর্থিক মূল্য আছে, একটা টাকার নির্দিষ্ট একটা দাম আছে। সো আমি যখন সেই জিনিসটা নিলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আমি তো নিশ্চয়ই অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নিলে বা অন্য কোনো দোকান থেকে নিলে আমাকে তো নিশ্চয়ই পে করতে হইতো, টাকা দিতে হইতো। সো এটা এখানে তো আমি টাকাটা দিচ্ছি না। অর্থাৎ আমি কি করছি, যে আমি যেহেতু মালিক, তো আমি লিখে রাখতেছি যে এটা আমার বাসার জন্য আমি নিয়ে গেলাম। সুতরাং এই উত্তোলনের ফলে কি হয়েছে, আমার মালিকানা সত্ত্বে কিন্তু প্রভাব পড়ছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে গেছে। বলছে যে মালিক, যে এখানে কিন্তু এই জিনিসগুলোই আসলে বলা হয়েছে, এখানে মানে আলাদা করে আর কিছু বলা হয় নাই। এখানে আরো অনেকগুলা কোশ্চেন তোমরা পাবা, কোশ্চেনের উত্তর তোমরা পাবা, সেগুলা খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের
পাশ করি, সেটা ব্যাখ্যামূলকভাবে প্রত্যেকটা এমসিকিউ যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে বিশ্লেষণ করে করে হচ্ছে মানে আমাদের কিন্তু স্লাইডে বা আমাদের হচ্ছে যে পিডিএফ সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত করতে পারে না, যেটা আমি মনে করি আমাদের জন্য এবং হচ্ছে মানে ইউনিক একটা বিষয়। সো আরেকটা বিষয় হচ্ছে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। কেন ব্যবসায়ের ভাষা বলা হয় সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানটা তুমি হচ্ছে তোমার ব্যবসা ভাষা বলা হয় যে মানে কোনো না কোনো একটা ফর্মে তো নিয়ে আসতে হবে। মানে তোমার বছর শেষের যে হিসাবটা কোন ফর্মে করবা সেটা একটা হচ্ছে মানে আমরা বলি যেমন হচ্ছে ধরো যে কম্পিউটারের ক্ষেত্রে কোডিং করা হয় বা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন প্রসেসগুলো আছে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমার নির্দিষ্ট একটা ভাষা আছে, সেটা হচ্ছে কি এটার আলাদা আলাদা কিন্তু হচ্ছে মানে ইয়া আছে, যেমন হচ্ছে খতিয়ান, নগদান বই কিংবা হচ্ছে মনে করো জাবেদা, রেওয়ামিল, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। সো এই প্রত্যেকটা জিনিস কি করে একটা থেকে আরেকটা, যেমন জাবেদা থেকে খতিয়ানে, খতিয়ান থেকে হচ্ছে মনে করো যে কি বলে যে রেওয়ামিলে, রেওয়ামিল থেকে নগদান বইয়ে, এইভাবে ট্রান্সফার করতে করতে পুরা প্রসেসটা হচ্ছে মানে তার কাজটা করে। তো এই কারণে বেসিক্যালি হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তবে আমি বলবো যে এই জিনিসটা একদম মানে ঠুটস্থ রাখতে হবে, কারণ এইটা আসলে হচ্ছে মানে ব্যাখ্যা করার মতো বিষয় না, এটা টোটাল মনে রাখার একটা বিষয়। তো হচ্ছে নৈতিকতার বিষয়টা হচ্ছে ভাই, নীতি নৈতিকতা তো সব ক্ষেত্রেই দরকার। তুমি মানুষ হিসেবে যেমন নৈতিক হওয়া জরুরি, ব্যবসায়িক হিসেবেও তোমার হচ্ছে নৈতিক হওয়া জরুরি। তুমি মনে করো দুধের মধ্যে যদি পানি মিশাই দিয়া সেটা মানুষকে খাওয়া, তখন তো তোমার এথিক্স কই থাকবে? আল্লাহ তো তোমার গজব দিবে। তো সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই নৈতিক বিষয়টা বা নৈতিকতার বিষয়টা, এথিক্সের বিষয়টা সব থেকে জরুরি একটা বিষয়। কারণ তুমি যদি সৎ না হও তাহলে তুমি তোমার কাস্টমারদের স্যাটিসফাই করতে পারবে না, এবং তখন কি হবে, তোমার আস্তে আস্তে ব্যবসা কিন্তু কমতে থাকবে, কারণ তোমার কাস্টমার বুঝে যাবে যে এই লোক আমার সাথে হচ্ছে আসলে বাটপারি করছে। সো এক্ষেত্রে অবশ্যই নৈতিক হইতে হবে। সো আমরা এখন এই পর্যায়ে হচ্ছে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব এবং হচ্ছে দেখবো যে হচ্ছে এই যে মানে এমসিকিউ গুলো আসলে কিভাবে কত সহজ উপায়ে হচ্ছে সলভ করা যায়। এবং আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো যে এখানে কি হয়েছে যে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে, সেটা হচ্ছে আমি একটু আগেই বলছি যে হিসাব বিজ্ঞান তথ্যের দুই ধরনের ব্যবহারকারী থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ। অভ্যন্তরীণ কে কে, সেটা হচ্ছে মালিক এবং ব্যবস্থাপক বা হচ্ছে ব্যবসার ভিতরে যারা ব্যবসা পরিচালনা করে, যারা পরিচালক, এরা হচ্ছে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বহিস্থ ব্যবহারকারী হচ্ছে দেনাদার, পাওনাদার, এই টাইপের মানুষগুলো, এরা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। তো এখানে আমার সরাসরি বলছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, এনে বলছে যে গবেষক, পাওনাদার, বিনিয়োগকারী, এরা সবাই আসলে বহিস্থ, এরা কেউই অভ্যন্তরীণ না। একমাত্র অভ্যন্তরীণ হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অর্থাৎ এই কর্তৃপক্ষই হচ্ছে মালিকের কর্তৃপক্ষ। এবং এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু হচ্ছে বলে দিছে যে এখানে হচ্ছে খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে তোমাদের কাছে আমাদের পিডিএফ এ বা শিটে হচ্ছে কিন্তু মানে দেখানো হয়েছে, যেটা অন্য কোথাও অন্য কেউ এখন পর্যন্ত করে নাই। হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণটা কি? আমরা বলছিলাম হিসাব বিজ্ঞানের একটা সমীকরণ আছে, A = L + E, অ্যাসেট সমান অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এইখানে এই জিনিসগুলো হচ্ছে থর মুখস্থ করার মতো বিষয়। এইটা আসলে বোঝার ক্ষেত্রে যেটা বলতে পারি, এটা অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ যতটুকু হবে তোমার দায় এবং মালিকানা সত্ত্ব এক্স্যাক্টলি ততটুকু হবে। এই দেখো এখানে পুরো ব্যাখ্যাটা কিন্তু দেয়া আছে। আমরা যদি পরের স্লাইডে যাই, সেখানেও কিন্তু দেখো যে নিচের কোনটি সঠিক হিসাব সমীকরণ, বা এই যে মূলধন যোগ দায় সমান সম্পত্তি, সম্পত্তি যোগ দায় সমান মূলধন, নাকি মূলধন যোগ সম্পত্তি সমান দায়, নাকি কোনোটাই না। এখন বলছে আমরা যেটা বলছিলাম A = L + E, এখানে যদি একটু খেয়াল করো যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব এই দুইটা হবে এক এবং সম্পদ হবে আলাদা। এরকম কোনো কিছু আছে? সম্পদ, দেখো সম্পদ দায় সমান মূলধন না, কিন্তু এখানে কি আছে যে মূলধন দায় না, মূলধন যোগ সম্পত্তি সমান দায়। এখন দেখো যে এখানে আমার উত্তরটা কি হচ্ছে যে মূলধন যোগ দায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব। মূলধনের আরেকটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। সো মূলধন যোগ দায় সমান সম্পদ। অর্থাৎ এটাকে যদি আমরা একটু রিভার্স করি, একটু উল্টাই দিই, তাহলে কিন্তু এই জিনিসটা হয়। কনফিউজ হওয়ার মতো কিছু নাই, জিনিসটা হচ্ছে একটু রিভার্স করে দিছে বা উল্টা করে দিছে। আমরা একটু পরেরটাই দেখি, সেটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি। হিসাব সমীকরণের একটা বড় একটা হচ্ছে ব্যাখ্যা আছে, একটা নাম আছে, সেটা হচ্ছে যে A = L + C + R - EX - D। এটা এখানে E লেখা আছে বাট এটা EX হবে। তো এটার একটা বড় একটা রূপ আছে, বর্ধিত একটা রূপ আছে, সেটা হচ্ছে যে A = L + C + R - EX - D। সো এখানে EX হবে, EX - D। EX বলতে বোঝায় এক্সপেন্সেস বা খরচকে। সো এখানে A = কি, অ্যাসেট আমরা আগেই জানছি, L = লায়াবিলিটিস বা দায়, C
সি হচ্ছে ক্যাপিটাল, আমরা যেটাকে বলতেছি এই ক্যাপিটাল কিন্তু আবার ভাই রাজধানী না, হ্যাঁ, এই ক্যাপিটাল হচ্ছে মূলধন, CAPITAL, এই ক্যাপিটাল বানান কিন্তু সেম, বাট এইটা দ্বারা তুমি রাজধানী বুঝলে অসুবিধা আছে, এটা হচ্ছে মূলধন। আর ডি মানে ড্রয়িং বা উত্তোলন, আমরা যেটাকে উত্তোলন বলতেছি, মালিক যেটা উত্তোলন করছে সেটাকে আমরা ড্রয়িং বলি। সো এখানে দেখো পুরা ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। আজকের মতো এখানেই, আমাদের আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা, পাশ করির সাথে থাকবা। থ্যাংক ইউ।